সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সবারই প্রতি দোয়া আশীর্বাদ কামনা করে আমি আজকে তোমরা জানো তোমাদের নবম এবং দশম শ্রেণীর রসায়ন বিষয়ে তৃতীয় অধ্যায় আলোচনা চলছে। এই তৃতীয় অধ্যায়ের আলোচনা আছে। তৃতীয় অধ্যায়টা হলো পদার্থের গঠন। পদার্থের গঠন ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার অফ ম্যাটার। এই স্ট্রাকচার অফ ম্যাটার আলোচনা করতে গিয়ে প্রথমে এই অধ্যায় পড়লে কী কী উপকার হবে সে সম্বন্ধে একটা আলোচনা আছে। তারপরে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ, পরমাণু এবং অণু, সংকেত, প্রতীক, এর তাৎপর্য এবং প্রতীক। তারপরে আছে তোমার পরমাণুর মধ্যে কী কী কণা আছে, পার্টিকেলস ইনসাইড অ্যান্ড অ্যাটমস। তারপরে আলোচনা করা হয়েছে অ্যাটমিক মডেল। অ্যাটমিক মডেল আলোচনা করতে গিয়ে রাদারফোর্ড এবং বোরের সংক্ষিপ্ত আলোচনা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যা আছে এর মধ্যে সীমাবদ্ধ রেখে আলোচনা করা হয়েছে। আজকে আলোচনা যেটা করব আমি সেটা হচ্ছে 3.7। তোমাদের পাঠ্যপুস্তকে তোমরা মিলায় দেখতে পারো 3.7। এই 3.7-এ যে আলোচনাগুলো আছে সেখানে বলা হচ্ছে অরবিটালস ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটমস, অর্থাৎ পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রনের বিন্যাস। পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। এটা হলো 3.7 আর্টিকেল, তৃতীয় অধ্যায়ের 3.7 আর্টিকেল। যাই হোক, আলোচনা শুরু করা যাক। তো এখানে এই শক্তি স্তর, এখানে বোরের প্রধান শক্তি স্তর বোঝাচ্ছে। অর্থাৎ এটা যদি নিউক্লিয়াস হয়, এই প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এইভাবে তৃতীয় এবং চতুর্থ। অর্থাৎ n এর মান n = 1 2 3 4 5 6 7 ইত্যাদি। 5 হবে, 6 হবে, 7, অর্থাৎ শক্তি স্তর 7 পর্যন্ত আপাতত আছে। কিন্তু 4 পর্যন্ত আলোচনা করলেই আমাদের 118টি যে মৌল আবিষ্কৃত হয়েছে, এই 118টি মৌল 4 নম্বর শক্তি স্তর পর্যন্ত বিন্যাস করা সম্ভব। অর্থাৎ 4 নম্বর শক্তি স্তর থেকে গেলেই 118টা মৌলের ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে। যাই হোক, তো এখন এই যে প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, প্রথম শক্তি স্তরটা হলো K, তারপরটা হলো N, এটা হলো N যখন তখন হলো শক্তি স্তরটা K, L যখন হবে 2 তখন N, 3 হবে N, 4 হবে N ইত্যাদি। তাহলে এদের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। এই সূত্রের সাহায্যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? ক্ষমতার পরিমাণ নির্ণয় করা যাবে। তাহলে n এর মান যদি 1 বসাই, তাহলে এখানে থাকবে এই শক্তি স্তরে 2টি ইলেকট্রন। n এর মান 2 বসালে 8 শক্তি স্তর, অর্থাৎ 2 নম্বর শক্তি স্তরে 8টি ইলেকট্রন।
3 নম্বরে যথাক্রমে 18টি, তারপরে 32টি, তারপরে 50টি ইত্যাদি হতেই থাকবে। যাই হোক, তাহলে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে দুইটা, তারপরে থাকবে 8টা, তারপরে 18টা, তারপরে 32টা। এখন এই মৌলগুলোতে প্রোটন বা পারমাণবিক সংখ্যায় তো হলো তার প্রোটনের সংখ্যা। এখন যাদের প্রোটনের সংখ্যা 1, 2, 3 হতে আরম্ভ করে 30 পর্যন্ত, তোমাদের বইতে 1 থেকে 30 পর্যন্ত সে আলোচনা করা তোমাদের আছে। তো যাই হোক, আমরা 1 থেকে 30 পর্যন্ত আলোচনা করব। সেখানে এই পরমাণুতে ইলেকট্রনগুলো কীভাবে বিন্যস্ত হয়ে আছে সেটা আমরা এখানে আলোচনা করব। তাহলে দেখা যাক আমরা 1 থেকে 30 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস এই সম্পর্কে আমরা করি। যখন n = যখন 1, তখন মৌলটা হচ্ছে হাইড্রোজেন। তার শক্তি স্তরগুলো যদি কে হয়, L হয়, M, N, বড় হাতের N, অর্থাৎ n এর মান 1 প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর। এখানে ইলেকট্রন ক্যাপাসিটি 2, এর হলো 8, এর হলো 18, এর হলো 32, অনুরূপভাবে 50 ইত্যাদি হতে থাকবে। তাহলে যখন পারমাণবিক সংখ্যা 1, মৌলটা হচ্ছে হাইড্রোজেন, তখন একমাত্র এখানেই একটা ইলেকট্রন থাকবে। অনুরূপভাবে যখন 2 হবে, তখন হবে হিলিয়াম, তখন তার ইলেকট্রন এই শক্তি স্তর পরিপূর্ণ হয়ে যাবে। অনুরূপভাবে যখন 3 হবে, তখন লিথিয়াম, তখন এই শক্তি স্তর পূরণ হওয়ার পর এই শক্তি স্তর ইলেকট্রনটা চলে যাবে। অর্থাৎ প্রথম স্তর পূরণ হওয়ার পর যেহেতু তার ক্যাপাসিটার নেই, তখন দ্বিতীয় শক্তি স্তরে তৃতীয় ইলেকট্রনটা যাবে। অন্যভাবে যখন 4, তখন বেরিলিয়াম, তখন এখানে 2টি ইলেকট্রন থাকার পর এই স্তরে 2টি চলে যাবে। অনুরূপভাবে 5 বোরন, সেখানে 2টা, এখানে আসবে 3টা। অনুরূপভাবে 6 কার্বন, 2টা প্রথম শক্তি স্তরে, তারপর দ্বিতীয় শক্তি স্তরে 4টা। অনুরূপভাবে যখন 7, তখন নাইট্রোজেন, তখন এখানে 2টো, এখানে দ্বিতীয় শক্তি স্তরে 5টা। অনুরূপভাবে যখন 8, তখন হচ্ছে অক্সিজেন, প্রথম শক্তি স্তরে 2টা, তারপরে 6টা, 6 আর 2 8। তারপরে 9 ক্লোরিন, প্রথম শক্তি স্তরে 2টা, তারপর শক্তি স্তরে 7টা। যেহেতু দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন ক্যাপাসিটি 8টা, 7। অনুরূপভাবে যখন 10 নিয়ন, তখন প্রথম শক্তি স্তরে 2টা, তারপরে 8টা, অর্থাৎ 8 আর 2 10। অনুরূপভাবে আমরা যখন চলে যাব 11, এখন 11 এর বেলায় হবে যখন পারমাণবিক সংখ্যা 11, অর্থাৎ তখন সোডিয়াম, সেটা প্রথম শক্তি স্তরে 2টা, তারপরে 8টা, তারপরে তৃতীয় শক্তি স্তরে 1টা। অনুরূপভাবে যখন ম্যাগনেসিয়াম 12, প্রথম শক্তি স্তরে 2টা, 8টা এবং 2টা। অনুরূপভাবে 13 অ্যালুমিনিয়াম, 2টা, 8টা এবং 3টা। অনুরূপভাবে সিলিকন 14 2 8 4, বহিস্থ কক্ষপথে 4টা। তারপরে 15 ফসফরাস 2 8 and 5। অনুরূপভাবে 16 সালফার 2 8 6, অর্থাৎ বহিস্থ কক্ষপথে তার 6টা সালফার। অনুরূপভাবে ক্লোরিন 17 Cl 2 8 এবং এখানে হবে 7টা, অর্থাৎ আর একটা ইলেকট্রন হলে পরিপূর্ণ হয়ে যাবে। আর অনুরূপভাবে 18, তখন হবে আর্গন 2 8 এবং 8। এই আর্গন তখন তার প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর এবং তৃতীয় শক্তি স্তরে 8টা। এখন অনুরূপভাবে যখন আমরা চলে যাব যখন আমরা 19 পটাশিয়াম, তখন প্রথম শক্তি স্তরে 2টা, তারপরে 8টা
এবং 19তম ইলেকট্রনটি চলে যাবে চতুর্থ শক্তি স্তরে। এটা কেন যাবে এই কারণ এখানে ব্যাখ্যা করা সম্ভব না। এখানে ব্যাখ্যা করলে তোমাদের অ্যালোপ্যাথির শুধু এইটুকু মনে রাখো, আমরা যখন আউটবাউ নীতি নামে একটা নীতি আছে, যখন স্তরে স্তরে ইলেকট্রন বিন্যাস করব তখন এর ব্যাখ্যা আমরা করব। অর্থাৎ পটাশিয়ামের মনে রাখতে হবে যে 19তম ইলেকট্রনটি চতুর্থ শক্তি স্তরে চলে যাবে, অথচ তৃতীয় শক্তি স্তরে এখনও কিন্তু আরও 10টা ইলেকট্রন তার পাওয়ার অধিকার আছে, কিন্তু তৃতীয় শক্তি স্তরে না যায় চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রনটি স্থাপন করবে। কেন করবে সেটা আউটবাউ নীতির সাহায্যে আমরা সেটা ব্যাখ্যা করব। এখানে শুধু এইটুকু মনে রাখো। অনুরূপভাবে যখন 20 হবে 20, তখন ক্যালসিয়াম প্রথম শক্তি স্তর 2টা, তারপরে 8টা, তারপরে 8টা, এবং এই 20তম ইলেকট্রনটি আবার চতুর্থ শক্তি স্তরে চলে যাবে। অনুরূপভাবে যখন 21, তখন স্ক্যান্ডিয়াম 2, 8, 8, এখানে 2 হওয়ার পর এই ইলেকট্রনটা চলে আসবে এখানে, অর্থাৎ দ্যাট ইজ ইকুয়াল টু 9। এখন ইলেকট্রন 4 নম্বর শক্তি স্তরে না যায় 3 নম্বর শক্তি স্তরে পুরানো হওয়া শুরু করবে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে। অনুরূপভাবে যখন 22 টাইটেনিয়াম, তখন 2, 8, এটা হয়ে যাবে 10, এখানে 2, অর্থাৎ তার 21তম 22তম ইলেকট্রনটি চতুর্থ শক্তি স্তরে না যায় তৃতীয় শক্তি স্তরে চলে যাবে। অন্যভাবে 23 স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম 2, 8, 11 and 2। অন্যভাবে 24 ক্রোমিয়াম 2, 8, এর বেলা একটু ব্যতিক্রম হবে। ব্যতিক্রম এই জন্য হবে যে ডি এখানে 2 দিলে এখানে হচ্ছে ডিতে এখানে আরেকটা তার উপশক্তি স্তর আছে ডি কখনো 4 ইলেকট্রন রাখতে চাবে না, সেটা অর্ধপূর্ণ হয়ে যাবে। এই জন্য এটা হয়ে যাবে 12, তখন 13, এবং এই ইলেকট্রনটি সে টানে নিয়ে চলে আসবে, অর্থাৎ 1। অনুরূপভাবে যখন 25 ম্যাঙ্গানাস, তখন হবে 2, 8, 13, এখন এই তার 25তম শেষের ইলেকট্রনটা তার চতুর্থ শক্তি স্তরে চলে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে 2, অর্থাৎ 13 হবে ক্রোমিয়ামের বেলায়, এবং ম্যাঙ্গানাসের বেলায় 2 বার 13 হবে। অনুরূপভাবে চলে যাই আমরা 25 হলো তোমার 26 আয়রন, তাহলে 2, 8, এবং এখানে 2, এখানে ইলেকট্রন হচ্ছে 14, অর্থাৎ যে 26তম ইলেকট্রনটি চলে আসবে তৃতীয় শক্তি স্তরে। অনুভাবে 27 কোবাল্ট, সেখানে 2, 8, এখানে হবে 15 এবং 2, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রনটা ডিতে আসে, ডি উপশক্তি স্তরে ডিতে প্রবেশ করবে। তারপর 28 নিকেলের বেলায় 2, 8 এবং 16, 2। অনুরূপভাবে 29 কপার, এখানে 2, 8, এর বেলাও ঘটবে, তখন ডিতে ইলেকট্রন তার থাকবে 9টা সে থাকতে যাবে না, সুতরাং এখানে হয়ে যাবে 18 এবং এটা হয়ে যাবে 1, অর্থাৎ ডি পরিপূর্ণ হয়ে যাবে। এই জন্য এই ইলেকট্রনটা ডি 9 না হয়ে 10 হয়ে যাবে। সুতরাং 3 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন আসে, একটি ইলেকট্রন ওই চতুর্থ স্তর থেকে টেনে নিয়ে চলে আসবে। অনুরূপভাবে 30 জিঙ্ক 2, 8, 18 এবং 2, অর্থাৎ তোমরা 1 থেকে 30 পর্যন্ত যখন তোমরা ইলেকট্রন বিন্যাস করবে তখন তোমরা দেখবে যে 13 ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানাসের ক্ষেত্রে, এবং 18 2 বার কপার এবং জিঙ্কের ক্ষেত্রে। এই ব্যতিক্রমটা তোমাদের মনে রাখতে হবে। এখানে ইলেকট্রন বিন্যাসের এই ব্যতিক্রমটা আমরা যখন উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের নিয়ম আছে তোমাদের, এরপরে সেখানে আমরা এটা আলোচনা করব। তোমাদের সকলকে ধন্যবাদ। অরবিটালে ইলেকট্রন বিন্যাসের এই হলো তোমাদের বইয়ের অন্তর্ভুক্ত তোমাদের আলোচনা। তোমাদের বইয়ের বাইরে যাওয়ার কোনো উপায় নেই, এবং এইটাই তোমাদের ধারণ করে রাখতে হবে। তোমাদের এখানে মনে রাখার সবচেয়ে যেটা বড় ব্যাপার, কপারের ক্ষেত্রে এবং জিঙ্কের ক্ষেত্রে এবং ক্রোমিয়াম ও ম্যাঙ্গানাসের ক্ষেত্রে 2 বার 13 করে তৃতীয় শক্তি স্তরে, এবং কপার এবং জিঙ্কের ক্ষেত্রে 2 বার 18 করে তৃতীয় শক্তি স্তরে। এই গেল আলোচনা। এরপরে আমি কিভাবে
উপশক্তি স্তরের ধারণা আমরা পাবো সে সম্পর্কে তোমাদের কাছে আমি আলোচনা করব। তোমাদের সকলের প্রতি ধন্যবাদ।